দর্শক, ভারতের পশ্চিমবঙ্গে আমাদের দেশে ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর ধরা পড়েছে। এই খবর পুরনো খবর। কলকাতা পুলিশের বিশেষ দল তাদেরকে গ্রেপ্তার করেছে এবং সেখানে বাংলাদেশের ডিজিএফআই তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। এই খবরগুলো আমরা গণমাধ্যমে দেখেছি। আইএসপিআর থেকে সেটা জানানো হয়েছে বলে গণমাধ্যম দাবি করেছে। এরকম পরিস্থিতিতে ভারত কি ভাবছে? এই যে আসামিদের ধরা হলো, তাদেরকে কি ভারত বাংলাদেশে ফেরত দেবে নাকি ফেরত দেবে না? বর্তমান সরকারের সঙ্গে সম্পর্কের উন্নয়নের পরিবেশ যখন আমরা দেখছি, তখন আমরা আশা করতেই পারি যে এই আসামিদের ভারত বাংলাদেশের সঙ্গে যে প্রত্যর্পণ চুক্তি, বন্দি বিনিময় চুক্তি, সেই চুক্তির আন্ডারে তাদেরকে ফেরত দেবে। কিন্তু এটা নিয়ে অনেক কথা হচ্ছে। তাদেরকে 14 দিনের রিমান্ডে রাখা হয়েছে। সেই রিমান্ডে তারা কি তথ্য দিচ্ছেন, এরকম ব্যাপারে ভারতীয় একজন সাংবাদিক দাবি করেছেন সেটা একটা বিস্ফোরক তথ্য হতে পারে। সেটা যেমন একটা বড় খবর, তেমনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে এই ব্যাপারে ব্রিফিংয়ে কি মন্তব্য করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, এই ব্যাপারটা কতদূর এগোচ্ছে, আইনি কোনো ঝামেলা আছে কিনা, চলুন একটু জেনে দেখি। ওসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো বড় রহস্যজনক ব্যাপার বেরিয়ে আসলো কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের যে গ্রেপ্তার করে রিমান্ডে রাখা হয়েছে, 14 দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাদেরকে কি বাংলাদেশে ফেরত পাঠানো হবে? রিমান্ডে তারা কি তথ্য দিল, সেটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। কিংবা ভারতীয় পুলিশের রিমান্ডে দেয়া তথ্যটা বাংলাদেশে মানে এটা কতটা গ্রহণযোগ্য হবে, কিংবা বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডাররা এটা কোন চোখে দেখবে। এরই মাঝে সুর উঠেছে যে এই আসামিদের ধরিয়ে তাদেরকে দিয়ে মিথ্যা বয়ান দিয়ে জুলাই আন্দোলনের কিংবা ইনকিলাব মঞ্চের কিংবা সমন্বয়কদের কিংবা এনসিপির কোনো নেতাদের কিংবা প্রফেসর ইউনূস সরকারের কাউকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে, এরকম আলাপ কিন্তু আমরা দেখেছি। এবং ওসমান হাদির খুবই কাছের মানুষ ডাকসু নেত্রী জুমা, তিনিও এই ধরনের বক্তব্য দিয়েছেন, আমরা শুনেছি। তার ধারণা তাকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে, তার ধারণা ইনকিলাব মঞ্চের জাবেরকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। এই ব্যাপারগুলো ওপেনলি তিনি গণমাধ্যমে বলেছেন। সুতরাং সেই ব্যাপারগুলো মাথায় রেখেও রিমান্ডে কি তথ্য দিচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। সেই ব্যাপার তো আছেই, কিন্তু গণমাধ্যমে রণধীর জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তাকে নিয়ে কি খবর আসলো, চলুন আগে সেটা দেখে নিই। তারপরে ভারতীয় এক সাংবাদিক এই রিমান্ডে আসামিরা কি তথ্য দিয়েছে বলে দাবি করছেন সেটা নিয়ে আলোচনা করব। চ্যানেল 24-এর শিরোনামটা দেখে নিলে বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, হাদির হত্যাকারীদের ফেরত দেওয়ার প্রশ্নে যা জানালো ভারত। ওসমান হাদির হত্যাকারী সন্দেহে 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 14 দিনের রিমান্ড চলছে। তাদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই প্রশ্ন ছুড়ে দেয়া হয় গৌতম লাহিড়ীর পক্ষ থেকে। তিনি জানতে চান, হাদির হত্যাকারীদের বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়া বা কনসুলার অ্যাক্সেসের বিষয়ে ভারতের অবস্থান কি? জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পশ্চিমবঙ্গ পুলিশ একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি চলমান তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট, তাই এই বিষয়ে আমার কোনো নতুন মন্তব্য করা উচিত হবে না। অর্থাৎ যেহেতু এটা চলমান তদন্তের ব্যাপার, পুলিশ এই প্রক্রিয়াগুলো দেখছে, রিমান্ডে নেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গ পুলিশ এই ব্যাপারে একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেই ব্যাপারে নতুন কোনো অবস্থান আমার জানানো ঠিক হবে না। এর আগে 8 মার্চ এক বিবৃতিতে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বলেছিলেন, চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত 2 বাংলাদেশি তাদের দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে। এই তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়। এতে আরও বলা হয়, শনিবার মধ্যরাতে চালানো অভিযানে বনগাঁ এলাকা থেকে এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাহুল ওরফে
রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ আলমগীর হোসেনের সঙ্গে মিলে ওসমান হাদিকে হত্যা করে পালিয়ে এসেছে। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে, ভারতের বিভিন্ন স্থানে বিচরণ করে, অবশেষে বাংলাদেশে ফিরে আসার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁই যায়। এ নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। বিবৃতিতে পুলিশ সেই তথ্যও জানিয়েছিল। আমরা জানি আদালতের মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশ 14 দিনের রিমান্ডে রেখেছে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে। এই তথ্যের মাঝে ভারতীয় একজন সাংবাদিক, সামথিং মনোজ তার নাম, ক্যালকাটা ডায়লগস বলে তার একটি চ্যানেল রয়েছে। সেই চ্যানেলে ব্রেকিং নিউজ দিয়ে তিনি দাবি করছেন যে রিমান্ডে ফয়সাল করিম মাসুদ 3 জনের নাম বলেছেন। এই 3 জনের মধ্যে একটি ধর্মভিত্তিক সংগঠনের একজন নেতা, জুলাই আন্দোলনের শীর্ষস্থানীয় একজন নেতা, আর সরকারের মানে অভ্যন্তরের একজন খুবই শক্তিশালী কোনো একজন, এরকম দাবি করছেন তিনি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই দাবির ব্যাপারে একমত হতে চাই না, কিংবা হচ্ছি না কারণ ভারতীয় বিভিন্ন সাংবাদিকরা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রকমের চটকদার তথ্য দিয়ে থাকেন, এবং সেই চটকদার তথ্যগুলো এমন একটা পর্যায়ে তারা নিয়ে যান, এমন একটা শৈল্পিক পর্যায়ে তারা নিয়ে যান যেন আমরা সেগুলোকে গোগ্রাসে গিলি এবং আমরা মনে করি যে ওরে বাপরে এত বড় ঘটনা। ব্যাপারটা যেহেতু সেন্সিটিভ, সেহেতু কোনো মানে অসমর্থিত সূত্রের কোনো খবর আমার মনে হয় যে আমলে নেওয়া উচিত নয়। কারণ প্রশ্ন তো আসতেই পারে যে ওসমান হাদির এই ঘটনার সঙ্গে কেন জুলাই যোদ্ধার মধ্যে কেউ অন্তর্ভুক্ত থাকবে, কেন একটি ধর্মভিত্তিক সংগঠনের কোনো নেতা এর সঙ্গে জড়িত থাকবে, কেন সরকারের একজন প্রভাবশালী এর সঙ্গে জড়িত থাকবে, সরকার মানে প্রফেসর ইউনূস সরকারের। এটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয় যতক্ষণ পর্যন্ত এটা অফিসিয়ালি মানে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে বলা হচ্ছে, এবং সেটা অথেন্টিক গণমাধ্যম হতে হবে। আবার এই প্রশ্নও রয়েছে যে ভারতের রিমান্ডে কি তথ্য দিচ্ছে ভারতের পুলিশ, যেটা বলবে সেটা বাংলাদেশে অনেকেই গ্রহণ করবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। আবার বাংলাদেশে আসার পরে তারা ভারতে যে তথ্য দিয়েছে সেই তথ্যই রিপিট করবে নাকি নতুন কোনো কথা বলার চেষ্টা করবে, সেটাও একটা বড় ব্যাপার। হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে অভিযুক্ত আসামিরা ধরা পড়েছেন, এটা স্বস্তির খবর। যদিও সেই খবরের পরে অনেক আলোচনা হয়েছে যে এতদিন যারা বিচার চেয়েছেন, এতদিন যারা এটাকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছেন, নানা ধরনের কর্মকাণ্ডে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেছেন, তারা কেন এই গ্রেপ্তারের ঘটনায় খুশি হলেন না, তাদের কেন খুশি দেখা যাচ্ছে না, তারা কেন চুপচাপ হয়ে গেলেন। আমি সেই ব্যাপারেও কোনো নেগেটিভ আলোচনা করতে চাই না, কারণ নেগেটিভ আলোচনা করে যে কারো দিকে অভিযোগের তীর ছুড়ে দেওয়া যায়। যতক্ষণ পর্যন্ত এই সেন্সিটিভ ব্যাপারে অথেন্টিক তথ্য বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি কিংবা আমি কেউই বলতে পারি না যে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় একজন নেতা জড়িত, জুলাই আন্দোলনের সামনের সারির একজন নেতা জড়িত, সরকারের ভেতরের একজন খুবই ক্ষমতাবান একজন জড়িত প্রফেসর ইউনূস সরকারের। এই কথা আমরা বলতে পারি না, কারণ সেই কথাটা অথেন্টিক কথা নয় যতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য সূত্র সেটা না বলছে। তবে আমরা এটা চাই যে এই ঘটনার মুখোশ উন্মোচিত হোক। এটা কারা করেছিল আমরা দেখেছি মানবজমিনে, বাংলাদেশের গণমাধ্যম মানবজমিন রিপোর্ট করেছে যে হাদির হত্যাকাণ্ডের আসামি ধরার পর অনেকের ঘুম হারাম হয়ে গেছে। কাদের ঘুম হারাম হলো সেগুলো তদন্তে বেরিয়ে আসুক। কেন ঘুম হারাম হলো, কেন তারা চাচ্ছিল যে এই ঘটনা যেন প্রকাশ না হয়। আবার ওই সাংবাদিক এটাও দাবি করেছেন যে এই দুজন অভিযুক্ত ঘটনা ঘটানোর পরে তারা সরাসরি ভারতে যায়নি, কারণ তারা সরাসরি যে পাকিস্তানি অ্যাম্বাসিতে আশ্রয় নিয়েছে, সেখান থেকে নির্বাচনের ফলাফল যখন ফলাফলে যখন দেখা গেছে যে বিএনপি জিতে গেল, তখন তাদেরকে টেকনিক্যালি ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরকম উদ্ভট দাবিও করা হয়েছে, যে দাবিগুলোর সঙ্গে আমি একমত হতে চাই না। নিশ্চয়ই এটার পেছনে কোনো রহস্য আছে, কিন্তু আমরা সেই প্রকৃত রহস্যটা
জানতে চাই এবং আমরা এটাও চাই রণধীর জয়সওয়াল এই ব্যাপারে মন্তব্য করতে চাননি তদন্ত চলাকালীন বিষয়ে, কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গে যেহেতু এখন ভালো সম্পর্ক তৈরি হয়েছে ভারত সরকারের, সেহেতু এই দুজন আসামিকে তারা বাংলাদেশে ফেরত দেবে এবং বাংলাদেশের আদালতে তাদের যথাযথ বিচার হবে যদি তারা সত্যি সত্যি ঘটনা ঘটিয়ে থাকে। এবং তার চাইতেও বড় কথা হচ্ছে যে এই ঘটনার পেছনের মাস্টারমাইন্ড কারা সেই রহস্যটাও আমরা তখন জানতে পারবো। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।